ভেতরে ভিডিওটা কিন্তু করতে পারলাম, আর বেশি ভেতরে ঢুকতে পারলাম না এই কারণে যে এখনও পর্যন্ত মির্জাফরের ফ্যামিলির লোকজন ভেতরে থাকে এবং ওনারা কিন্তু বলতে লজ্জা পান যে ওরা মির্জাফর ফ্যামিলির লোকজন, কারণ এতটাই সবাই বাজে কথা শুনিয়ে যায় তার জন্য। দুটো পাথরের ঘর দেখছেন তো, জলের নিচে আরও একটা ঘর আছে, সাইডে একটা গোল কুঁয়ো আছে, ওই কুঁয়োতে জল থাকতো। তৎকালীন কেউ জিজ্ঞেস করলে বলতো এখানে মেয়েরা স্নান করতো। প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি গাইড পেয়ে যাবেন, আর আমাদের গাইডের দরকার নেই কারণ আমাদের সঙ্গে রয়েছে ইতিহাসে অনার্স স্টুডেন্ট। ইতিহাস পড়তে এবং ইতিহাস জানতে রয়ে যায় অনেকখানি পার্থক্য, তাই বইয়ের পড়া সেই ইতিহাসকে সামনে থেকে চাক্ষুষ প্রমাণ করতে আমরা চলে গিয়েছিলাম নবাবের শহর মুর্শিদাবাদে। পলাশের যুদ্ধে সিরাজদৌলার ভূমিকা এবং মির্জাপুরের স্বার্থপরতা সবই থাকবে এই ভিডিওতে। হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আমি বেরিয়ে পড়েছি মুর্শিদাবাদের উদ্দেশ্যে। মুর্শিদাবাদ হলো নবাবের শহর এবং ইতিহাসের শহর। মুর্শিদাবাদ হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন এবং কিন্তু কলকাতা স্টেশন থেকেও যাওয়া যায়। তো আমি কিভাবে যাব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। মুর্শিদাবাদ আজকে কিন্তু আমি একা যাচ্ছি না, যাচ্ছি আমার সাথে শ্রবণ এবং শ্রবণের দুই বন্ধু। তো সবার সাথে আলাপ করাবো, সঙ্গে থাকুন। প্রথমে আমি বাস ধরে যাব স্টেশন, তো স্টেশনে গিয়ে একেবারে দেখা হচ্ছে। ঘুমে ঢুলুঢুলু চোখ নিয়ে রওনা দিলাম হাওড়া স্টেশন থেকে 5টা 38-এ হাওড়া কাটোয়া লোকাল ধরে। কাটোয়া স্টেশন থেকে 10টা 10-এ রামপুরহাট মেনু স্পেশাল ট্রেন ধরে পৌঁছে গেলাম খাগড়াঘাট রোড স্টেশনে। অনেকটাই জার্নি করতে হবে, তাই কিনে নিয়েছি পেয়ারা মাখা। আপনারা চাইলে শিয়ালদা স্টেশন ও কলকাতা স্টেশন থেকে কিন্তু মুর্শিদাবাদ যেতে পারেন। এখন দাঁড়িয়ে আছি এই যে খাগড়াঘাট রোড স্টেশনে। তো এখান থেকে হচ্ছে এবার বাইরে যাব, বাইরে থেকে গিয়ে হচ্ছে টোটো নেব। চলুন, অনেকটা ট্রেন জার্নি করে আমরা পৌঁছে গেছি খাগড়াঘাট রোডে। হাওড়া থেকে কাটোয়া এবং কাটোয়া থেকে খাগড়াঘাট রোড স্টেশন। এই স্টেশন থেকে টোটো নিয়ে যেতে হবে রাধারঘাট। তার আগে চলুন একটু ব্রেকফাস্ট করে নিন। ব্রেকফাস্টে ছিল 4 পিস ডাল পুরি, ঘুগনি ও ছিল শশা কোচানো, পার প্লেট 20 টাকা করে। টোটোর ভাড়া কত? টোটোর ভাড়া কত? 15 টাকা। টোটোয় উঠে পড়েছি এবং এখান থেকে আমরা যাচ্ছি রাধারঘাটে। তো একেবারে রাধারঘাটে গিয়ে দেখা হচ্ছে। টোটোয় উঠেছি আর হচ্ছে আকাশ একেবারে পুরো মেঘ করে কালো এসছে, মানে হাজারদুয়ারি পৌঁছানোর আগে না বৃষ্টি চলে আসে। এটা হচ্ছে রাধারঘাট, আর এই নৌকায় করে পার হব আমরা ওই পারে। জাস্ট একটুকুনি আর কি রাস্তা, আর 5 টাকা করে ভাড়া নিয়েছে আমাদের থেকে। হাটে আসার পরে মানে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো তারপরে এই যে ফাইনালি আমরা এখন নৌকাতে, কিন্তু বৃষ্টি পড়ছে আর এই শ্রবণ দাঁড়িয়ে আছে ছাতা নিয়ে। রাধারঘাট থেকে পার হয়ে এই পারে আমরা এবার টোটো বা ম্যাজিকের সাহায্য নেব। ঘাট পার হয়ে আমাদের যেতে হবে আস্তাবলের মোড়। ভাড়া পড়েছিল পার পার্সন 25 টাকা করে। ঘাট পার হয়ে ম্যাজিকে করে চলে এসেছি আমরা আস্তাবলের মোড়। তো এখান থেকে হচ্ছে একটা টোটো ঠিক হয়েছে, এই টোটো করেই হচ্ছে পুরোটা আজকে কভার করবো মুর্শিদাবাদ। তো চলুন। টোটো থেকে আমরা নেমে পড়েছি, এবারে আমরা যাবো কাঠগোলা বাগান, রোমাঞ্চকর এলাকা। চলুন। এই যে মধ্যখান থেকে একটা সুন্দর রাস্তা, আর দুই ধারে হচ্ছে আম বাগান আছে। এখানে খুব ভালো একটা সুন্দর ফটোশ্যুট হবে। কাঠগোলা বাগানের অ্যাকচুয়ালি কিন্তু একটা রহস্য আছে। এখানে কিন্তু আগে প্রচুর পরিমাণে গোলাপ ফুল চাষ হতো, যদিও এখন আর বর্তমানে হয় না। এখন পুরোটাই হচ্ছে একেবারে আম বাগানে ভর্তি হয়ে গেছে।
কাঠগোলা বাগানের মধ্যে এই জায়গাগুলো আছে, কাঠগোলা বাগান, প্যালেস মিউজিয়াম, সুড়ঙ্গ পথ, প্যালেস পুকুর, এরকম এই জায়গাগুলো আছে সবকটা। তো সবকটা জায়গা আছে ঘুরবো। এটা হচ্ছে কাঠগোলার টিকিট কাউন্টার, পার হেড 30 টাকা টিকিট। কাঠগোলা বাগানে হচ্ছে পার হেড 30 টাকা টিকিট আমাদের লেগেছে। কাঠগোলা বাগানে প্রবেশের বাঁ দিকে দেখতে পাবেন সুড়ঙ্গ পথ, যদিও এখন সুড়ঙ্গ পথে প্রবেশ নিষেধ, কারণ একটি বাচ্চা মারা গিয়েছিল সেই কারণে। এটা হলো জগৎ সেটের সাথে হচ্ছে মির্জাপুরে যাওয়ার বাড়ি হচ্ছে গুপ্ত কানেকশন। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে সুড়ঙ্গ পথটা আছে, এই সুড়ঙ্গ পথ হচ্ছে এই পথটা ধরে আর কি হাজারদুয়ারি যাওয়া যায়, মানে হাজারদুয়ারির রাস্তা আর কি। এমনি এখন কেউ যেতে পারবে না, কারণ এখানে হচ্ছে এই তালা লাগানো আছে। আর মানে আর কি ওনারা যেতেন তখনকার যুগে। গঙ্গার জল কমলে জল কমে যায়। দুটো পাথরের ঘর দেখছেন তো, জলের নিচে আরও একটা ঘর আছে, সাইডে একটা গোল কুঁয়ো আছে। ওই কুঁয়োতে জল থাকতো, তৎকালীন কেউ জিজ্ঞেস করলে বলতো এখানে মেয়েরা স্নান করতো। স্বাধীনতার পূর্বে নবাবদের নবাবী আনা আমাদের অজানা নয়। এই মহলে বসতো মদের ফোয়ারা, নিত্যদিনের জমজমাট আসর। কাঠগোলাপ, এই বাগানের রাস্তার দুই পাশে ছিল কাঠের গোলা, তাই এই বাগানের নাম হয়েছে কাঠগোলাপের বাগান। আবার অনেকেরই মতে এই বাগানে কাঠগোলাপের চাষ হতো, তাই তখন থেকেই নাম এসছে কাঠগোলাপের বাগান। কাঠগোলাপের বাগানে এই প্যালেসেতেই কিন্তু হচ্ছে বাংলা সিনেমার শুটিং হতো। তো যারা যারা বাংলা সিনেমা দেখতে ভালোবাসেন তারা কিন্তু এই জায়গাটাকে খুব ভালো করে চেনেন। কাঠগোলাপের বাগানের ভেতরটা কিন্তু সত্যি রোমাঞ্চকর। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে প্যালেসটা, দেখুন কত সুন্দর এবং কত বড় প্যালেস। ঘাটে দেখুন কি বড় বড় মাছ দেখতে পাচ্ছেন, কি বড় বড় মাছ, মানে চাইলে কিন্তু এই মাছগুলোকে আপনি খাওয়াতেও পারেন। তো ওই ঘাটটাতে যাব, ওই সাইডটাতে আমি দেখেছিলাম আরও বেশি মাছ আর কি ঘুরছে। তো চলুন ওই দিকটাতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি গাইড পেয়ে যাবেন, আর আমাদের গাইডের দরকার নেই, কারণ আমাদের সঙ্গে রয়েছে ইতিহাসে অনার্স স্টুডেন্ট। 19 শতকে জৈনদের আগমন ঘটে। এই জৈনদের উদ্দেশ্যে কাঠগোলাপের বাগানের ভেতর রয়েছে জৈন মন্দির। জৈন মন্দিরের ভেতরে কোনো ফটো এবং ভিডিও করা যায় না। তারপর চলে গেলাম, এখানে সুন্দর একটি চিড়িয়াখানা রয়েছে। চিড়িয়াখানায় কি কি পশু পাখি রয়েছে সেটা দেখাবো চলুন। রয়েছে সুন্দর রং বেরঙের নানা রকম পাখি, এবং তার সাথে রয়েছে আমার প্রিয় রঙিন মাছ। রঙিন মাছগুলোর নাম বলা খুবই মুশকিল, কারণ সব ধরনের রঙিন মাছ এই জারগুলোতে রাখা ছিল। কাঠগোলাপের বাগান থেকে বেরিয়ে এবারে আমরা যাচ্ছি হচ্ছে জগৎ সেটের বাড়িতে। কাঠগোলাপের বাগান থেকে জগৎ সেটের বাড়ি মাত্র ওই 3 থেকে 4 মিনিট মতো হবে। এটা হলো জগৎ সেটের বাড়ি, আর নিচে এই যেখান থেকে হচ্ছে প্রবেশ পথ, এটা হচ্ছে প্রবেশ পথ, আর এটা হচ্ছে টিকিট ঘর। এখানেও কিন্তু পার হেড 30 টাকা টিকিট আছে। নবাব সিরাজদৌলার সময়ে জগৎ সেট ছিলেন বাংলার শ্রেষ্ঠ ধনী ব্যক্তি। এতটাই ধনী ব্যক্তি ছিলেন যে কর পরিশোধের জন্য জমিদার ও নবাবরা তার অর্থের ওপর নির্ভর করতেন। জগৎ সেট হলো পদবি, কোনো ব্যক্তির নাম নয়। এই পদবি দেওয়া হয়েছিল 4 জনকে। নবাব সিরাজদৌলার সময় একজন পদবিপূর্ণ জগৎ সেট হলেন মহাতব চাঁদ। মুর্শিদাবাসী লোকাল মানুষের কথায় এই সাদা প্রাচুর্যপূর্ণ ইমারতটি হলো জগৎ সেটের বাড়ি। তবে পৌরাণিক মতে জগৎ সেটের বাড়ি পদ্মা নদীর জলে তলিয়ে গেছে। দেখুন কি সুন্দর হচ্ছে বসার জায়গা, আর আকাশটা দেখুন পুরো একদম মেঘ করে এসছে। বর্ষাকালে এসছি, একদম আকাশ পুরো ঘোরো মেঘ। আর এটা হচ্ছে জগৎ সেটের বাড়ি। কাঠগোলাপের বাগানেও ভিডিও করতে পারিনি, আর জগৎ সেটের বাড়িতেও হচ্ছে ভিডিও করতে পারলাম না, তার জন্য খুব খারাপ লাগছে আমার। জগৎ সেটের বাড়ির ভেতরে রয়েছে তখনকার যুগের ব্যবহৃত অস্ত্রশস্ত্র, পোশাক, এছাড়া রয়েছে হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইনের হচ্ছে বাসন, লোহার পোশাক, এবং হচ্ছে অস্ত্রশস্ত্র, ব্যবহৃত অস্ত্রশস্ত্র, পালকি, এই সমস্ত কিছু। জগৎ সেট তখনকার যুগে ছিলেন একজন ধনী ব্যক্তি। ওনার বাড়িটি কিন্তু ভীষণ সুন্দর, এবং ভেতরে কিন্তু অনেক কিছুর আর কি রাজকীয় জিনিস দেখার আছে। অবশ্যই যখন মুর্শিদাবাদ আসবেন চেষ্টা করবেন এই জগৎ সেটের বাড়িটা একবার ঘুরে দেখার, খুবই ভালো লাগবে। আমরা এবার বেরিয়ে যাচ্ছি, তো এবারে আমরা যাই টোটোর কাছে। এবারে শুনবো ওনার মুখ থেকে যে কোন জায়গায় যাব। নসিপুর রাজবাড়ি, চলো নসিপুর রাজবাড়ি যাওয়া যাক এবার। জগৎ সেটের বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম নসিপুর রাজবাড়িতে। নসিপুর রাজবাড়ি থেকে জগৎ সেটের বাড়ি মাত্র 1 মিনিট।
এটা হচ্ছে নসিপুর রাজবাড়ি, এসে গেছি। দেবী সিংহের ডাকাত ছিল তার বাড়ি এখানে আগে। ও দেবী সিংহের ডাকাত, আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা টোটো বুক করেই সমস্ত কিছু ঘোরা যাবে, কারণ বেশি কিন্তু হচ্ছে ডিস্ট্যান্স নয়, মানে মোটামুটি একটা জায়গা থেকে আরেকটা জায়গা ওই 1 থেকে 2 মিনিটের মতো। রাজবাড়ির ঢোকার আগে হচ্ছে এই যে টিকিট কাউন্টার, এখানেও কিন্তু টিকিট মূল্য আছে 20 টাকা করে। এখানে কিন্তু টোটো আছে এবং ঘোড়ার গাড়িও আছে, আপনি চাইলে কিন্তু টোটো বাদ দিয়েও কিন্তু ঘোড়ার গাড়ি করে পুরোটা ঘুরতে পারেন। কত করে ভাড়া ঘোড়ার গাড়ির? 150 টাকা করে ভাড়া। নসিপুর প্রাসাদটি ছিল দেবী সিংহের দরবার। এই প্রাসাদে রয়েছে সবচেয়ে পুরানো এবং বৃহত্তম মন্দির, যা মুর্শিদাবাদের এক ঐতিহ্যপূর্ণ মন্দির বলা যায়। নসিপুর রাজবাড়ি অনেকটা হাজারদুয়ারির মতো দেখতে বলে একে হাজারদুয়ারির ক্ষুদ্র সংস্করণ বলা হয়। এই ঘরটি হলো ফাঁসির ঘর। কর না দিতে পারা প্রজাদের ফাঁসি দেয়া হতো এই ঘরে। মন্দির দর্শন করুন, রামচন্দ্র দেবের মন্দির। কালী মন্দিরটা পরে দেখাবো। এটা রামচন্দ্র দেবের মন্দির, দর্শন করে নেন। সামনে চলে আসেন দাদা, সামনে চলে আসেন। এখানে হিন্দুদের 108 রকমের মূর্তি, 33 কোটি দেবতার মন্দির। ভিতরে আছে সোনার রাম সীতা, সোনার মূর্তি আছে। এই যে মালা চক্রকচ মূর্তি দেখতে পাচ্ছেন, রাম লক্ষ্মণ সীতা ভরত শত্রুঘ্ন হনুমান। ঝুলন মেলা হয় 5 দিনের জন্য, বেদিতে এনে সাজানো হয়। এই যে পাথরের কাজটা দেখে নিন, এই আর্স থেকে এই আর্স, এই যে এত বড় একটা পাথরের স্টোন দেখুন, একটা পাথরের পিসকে হাতে কেটে ছেনি হাতুড়ির সাহায্যে কেটে কেটে তৈরি। যে শিল্পী তৈরি করেছিল তাদের এখান থেকে হাতটা কেটে নিয়ে কবজি, মানে অন্য জায়গায় না তৈরি করতে পারে। দেবী সিংহের বংশধর 2 বছর তো মারা গেছে, নিনারির ছেলে জীবিত আছেন, কলকাতায় থেকে রঞ্জয় সিং। নসিপুর রাজবাড়ি দেখে আমরা আবার টোটে উঠে পড়লাম। এবার আমরা দেখতে যাচ্ছি জাফরাগঞ্জ দেবত্যাগ ও দাতব্য প্রতিষ্ঠান। এখানেও কিন্তু জন প্রতি 20 টাকা টিকিট রয়েছে এবং সেই তখনকার যুগের 80 টাকার কিন্তু 4 হুইলার দেখতে পাবেন। এবং এখানে কিন্তু রয়েছে অনেক সুন্দর এবং প্রাচুর্যপূর্ণ মন্দির। তো প্রথমে রাধাকৃষ্ণকে দর্শন করতে চলে গেলাম। এত শান্তির জায়গা, স্তব্ধ জায়গা, আর আমি কখনোই এরকম জায়গা দেখিনি। এতই আমার মনটা শান্তিতে ভরে গেল। এখান থেকে ঘুরিয়ে আমাদের টোটো দাদা নিয়ে চলে গেল মির্জাফরের বাড়ির গেটের সামনে, যেটাকে বলা হয় নেমো খারাম দেউরি। বর্তমানে এই গেট থেকে প্রবেশ নিষেধ এবং হচ্ছে এখানে কিন্তু কোনো টিকিট প্রাইস নেই। এখন আমি দাঁড়িয়ে আছি মির্জাপুরের বাড়ির একদম গেটের সামনে আর কি, কিন্তু আর ঢুকতে দেবে না। ওই যে দেখতে পাচ্ছেন ওই গেট পর্যন্ত লাস্ট, ওর পরে কিন্তু আর ঢুকতে দেওয়া হবে না, কারণ এখানে ট্যুরিস্টরা এসে প্রচুরভাবে মির্জাপুরের যে এখনও বংশধর কিন্তু বেঁচে আছে, তো গালাগালি করে, সেই কারণে কিন্তু এখানে ঢুকতে দেওয়া আজকে নিষিদ্ধ। তো এই পর্যন্তই আসতে পারবেন, এরপরে কিন্তু আর ঢুকতে দেওয়া যাবে না। এটা হলো মির্জাফরের বাড়ির গেট। মির্জাফরের ছেলে মিরন সিরাজদৌলাকে হত্যা করেন। বর্তমানে মির্জাফরের পরিবারের লোক থাকায় এই বাড়িটি নতুনভাবে তৈরি করেন। এই যে মির্জাপুরের বাড়ি, এটা মির্জাপুরের কবর দেখতে পাচ্ছেন ওই অত দূরে। এখানে কিন্তু ভিডিও করতে দেওয়া হয় না, কারণ ট্যুরিস্টরা এসে গালাগাল করে এবং মির্জাপুরের বংশধররা কিন্তু এখানে থাকে, তার জন্য আর কি। ভাগ্যচক্রে আর কি মির্জাপুরের বাড়িটা দেখতে পেলাম ভেতরটা, এবং মির্জাপুরের যে সমাধি সৌধ সেটাও আপনাদেরকে দেখালাম। তো এই ভিডিওটা কেউ করতে পারে না, ভেতরে ভিডিওটা কিন্তু করতে পারলাম, আর বেশি ভেতরে ঢুকতে পারলাম না এই কারণে যে এখনও পর্যন্ত মির্জাপুরের ফ্যামিলির লোকজন ভেতরে থাকে, এবং ওনারা কিন্তু বলতে লজ্জা পান যে ওরা মির্জাপুর ফ্যামিলির লোকজন, কারণ এতটাই সবাই বাজে কথা শুনিয়ে যায়, তার জন্য। পার্সোনাল মসজিদ দেখে নামাজ পড়তো মির্জাপুরের পরিবার। আচ্ছা, মির্জাপুরের পরিবার হচ্ছে এই জায়গাটাতে নামাজ পড়তো, পার্সোনাল মসজিদ এটা। এই যে হচ্ছে নবাব মির্জাপুরের হচ্ছে 1100 কবরস্থান আছে, পারিবারিক কবরস্থান এটা। চলুন ঢুকবো, এবং এখানেও কিন্তু টিকিট আছে, 10 টাকা টিকিট। এটাই হলো পুরোটা জায়গা নিয়ে হচ্ছে মির্জাপুরের 1100 কবর, এবং এখানে কিন্তু অবশ্যই আপনাকে গাইড নিতে হবে। গাইড না নিলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না যে আর কি কার কার এখানে কবর দেওয়া রয়েছে। মির্জাপুরের 1100 কবরস্থানের মতো কবরস্থান আর হয় না, একদম শান্ত পরিবেশ। এটা হলো মির্জাপুরের পারিবারিক কবরস্থান। মির্জাপুরের পরিবারের লোকের কবর এখানে দেওয়া আছে। বর্তমানে আজও মির্জাপুরের পরিবারের কেউ মারা গেলে এখানে কবর দেওয়া হয়। মির্জাফর অত্যন্ত খারাপ মানুষ ছিলেন। ষড়যন্ত্র করে সিরাজদৌলার মতো ভালো মানুষকে ইংরেজদের হাতে তুলে দেন। সত্যি কত নির্মম, নিষ্ঠুর, স্বার্থপর মানুষ হলেন এই মির্জাফর। বাদ দিন সেই সমস্ত কথা, ভালো মানুষ যেমন থাকে খারাপ মানুষও তেমন থাকে। আমরা এবার এগিয়ে গেলাম মির্জাফরের পরিবারের মহিলাদের যেখানে কবর দেওয়া হতো সেই দিকে।
এই কবরস্থানে মহিলাদেরকে আলাদাভাবে কবর দেওয়া হতো, অর্থাৎ মির্জাপুরের কবরস্থানটি মহিলাদের জন্য আলাদাভাবে সংরক্ষিত। হাজারো কবরের মাঝে এই সাদা কবরটি হলো মির্জাপুরের কবরস্থান। এবার চলে এলাম বাংলা বিহার উড়িষ্যার প্রথম নবাব মুর্শিদ কুলি খানের কন্যা আজিমুন্নেসা বেগমকে, যেখানে জ্যান্ত সমাধি দেওয়া হয়েছিল। আজিমুন্নেসা বেগম বা কলিজা কাকি বেগমের একটি অসুখ ছিল 14 বছর বয়সে। বাবা মুর্শিদ কুলি খান বহু চেষ্টা করেও মেয়ের সেই রোগ সারাতে পারেননি, অনেক ডাক্তার বদ্যি করেছেন। হঠাৎই একজন পীর বাবা বলেন যে এই মেয়েকে আমি সারাতে পারবো, তার জন্য একটি বাচ্চার কলিজা লাগবে। তখন থেকেই দাস দাসীর সাহায্য নিয়ে মুর্শিদ কুলি খান মেয়ের জন্য প্রতিদিন একটা করে বাচ্চা আনতেন। 1 বছর পর আজিমুন্নেসার রোগ সেরে গেলেও উনি এই রক্তের স্বাদ ভুলতে পারেননি, তাই নিজের দাস দাসীদেরকে দিয়ে বাচ্চা আনাতেন। এই কথা জানতে পেরে ওনার স্বামী সুজাউদ্দিন এই জায়গাতে ওনাকে জ্যান্ত কবর দেন। মুর্শিদ কুলি খান পাপ মোচনের জন্য পীর বাবাকে জিজ্ঞাসা করেন শিশু হত্যার জন্য কি করলে ওনার পাপ ক্ষয় হবে। পীর বাবা বলেন যদি মৃত্যুর পর মানুষের পদধূলি ওনার দেহের ওপর পড়ে তাহলেই ওনার পাপ ক্ষয় হবে। তাই সেইভাবে বাবা এবং মেয়েকে মানুষের যাতায়াতের নিচে কবর দেওয়া হয়। তবে এই তথ্য সঠিক কিনা আমার ঠিক জানা নেই। তারপর দুপুরের লাঞ্চটা সেরে নিলাম সাদামাটা ভাত, ডাল এবং তরকারির সাথে। এবারে আমাদের গন্তব্য মতিঝিল পার্ক। পার্কের ভেতরটা অতি সুন্দর, চারিদিকটা সবুজ গাছগাছালিতে ভরা। বাচ্চাদের জন্য রয়েছে নানা রকম চড়ার রাইডস ইত্যাদি। টোটো থেকে নেমে পড়লাম, এবার নেমে হচ্ছে আমরা যাচ্ছি হাজারদুয়ারি প্যালেসের দিকে। মুর্শিদাবাদ শুনলেই যে হলুদ রঙের ইমারতটি আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেটি হলো এই হাজারদুয়ারি প্যালেস। হাজারদুয়ারি প্যালেসের টিকিট রয়েছে জনপ্রতি 25 টাকা। অনেকে মনে করেন হাজারদুয়ারি প্যালেস সিরাজদৌল্লা স্থাপন করেছেন, কিন্তু হাজারদুয়ারি ভিত্তি স্থাপনের অনেক আগেই সিরাজদৌল্লাকে হত্যা করা হয়েছিল। তাহলে আমাদের মনে তো প্রশ্ন থেকেই যায় কে বা কারা এই হাজারদুয়ারি স্থাপন করেছেন। হাজারদুয়ারিতে রয়েছে 900টা আসল দরজা এবং 100টি নকল দরজা। হাজারদুয়ারি স্থাপন করেন লর্ড গভর্নর উইলিয়াম ক্যাভেন্ডিশ, অন্যান্য ব্যক্তির উপস্থিতিতে হুমায়ুন ঝা। সেই যুগে এই প্রাসাদটি নির্মাণ করতে খরচ হয়েছিল প্রায় 16.5 লক্ষ স্বর্ণ মুদ্রা। হাজারদুয়ারি প্রাসাদে আগমন ছিল বহু নামি দামি ব্যক্তিদের, চলত লেনদেন সদা ও মদের ফোয়ারার আসর। বর্তমানে এই প্রাসাদটি পরিণত হয়েছে মিউজিয়ামে। সকাল 9টা থেকে বিকাল 4:30 পর্যন্ত টিকিট দেওয়া হয় এবং প্রতি শুক্রবার বন্ধ থাকে। এখানে তখনকার আর কি ব্যবহৃত অনেক কিছু আর কি বাসনপত্র, এবার এছাড়া হচ্ছে আরও অনেক কিছু অস্ত্রশস্ত্র, হাতের জিনিসের তৈরি অনেক কিছু জিনিস, এছাড়া হচ্ছে আপনার রূপোর চামচ, তারপরে সোনার চামচ, এই সমস্ত কিছু হয়। তখনকার ব্যবহৃত অনেক কিছু জিনিসপত্র, পোশাক আশাক সমস্ত কিছু হচ্ছে মানে ভেতরে আছে। হাজারদুয়ারিতে এই হচ্ছে ইমারত প্যালেস ছাড়াও কিন্তু আরও অনেক কিছু দেখার আছে, যেমন আছে এইটা হচ্ছে ওয়াচ টাওয়ার, ওই সাইডে আছে কামান এবং ওর পিছনে রয়েছে হচ্ছে ইমামবাড়া। ইমামবাড়াটা কিন্তু এখন বন্ধ আছে, এটা সারা বছরই বন্ধ থাকে, শুধুমাত্র হচ্ছে মহরমের সময়টা আর কি খোলা হয়। এই হাজারদুয়ারি প্যালেসের ভেতরে হচ্ছে তখনকার নবাব যারা ছিলেন তো তারা হচ্ছে নানা রকমভাবে ওই মদের ফোয়ারার আসর বসাতেন এবং আর কি অনেক মেয়েদেরকে ধরে নিয়ে আসতেন, নিয়ে এসে অত্যাচার করতেন। নানা রকম কাহিনী এখানে জড়িত আছে। ভেতরে কিন্তু অনেক কিছু, ওটা ছাড়াও ভেতরে আরও অনেক কিছু ঐতিহাসিক অনেক কিছু দেখার জিনিস আছে। হাজারদুয়ারি প্যালেস ছাড়াও রয়েছে একটি ক্লক টাওয়ার। ক্লক টাওয়ারের অপোজিট সাইডে রয়েছে বাচ্চা বলিতপ কামান। শিল্পী জনার্দন কর্মকার এই কামানটার ডিজাইন করেন। এই কামানটি একবারই ছাড়া হয় 10 মাইল পর্যন্ত এর আওয়াজ যায়। গ্রামের যত গর্ভবতী মহিলা ছিলেন এই কামানের আওয়াজে গর্ভপাত হয়ে যায়, তাই এই কামানের নাম বাচ্চা বলিতপ। বাচ্চা বলিতপ কামান দেখে চলে গিয়েছিলাম ইমামবাড়া দেখতে। এই ইমামবাড়া স্থাপন করেছেন হুমায়ুন ঝায়ের পুত্র বাংলার শেষ নবাব সৈয়দ মনসুর আলী খান। এই ইমামবাড়া করতে খরচ পড়ে 7 লক্ষ টাকা।
এখন যে সাদা রঙের ইমামবাড়াটি দেখছেন এই স্থানে ছিল সিরাজ দৌড়ার নির্মিত কাঠের ইমামবাড়া, যেটি আগুনে নষ্ট হয়ে যায়। মুর্শিদাবাদের একদিনের ট্যুরে আমি চেষ্টা করলাম যতটা আপনাদের সামনে আর কি তুলে ধরা যায়। এছাড়াও হচ্ছে দুদিনের আপনি মুর্শিদাবাদ ট্যুরে কী কী ঘুরতে পারেন সেগুলো আমি অবশ্যই ডেসক্রিপশন এবং স্ক্রিনে দিয়ে দেবো, ওগুলো দেখে নেবেন। আর যারা দুদিনের প্রোগ্রাম নিয়ে আসবেন তারা হচ্ছে এখানে একদিন স্টে করে তারপরের দিন পুরোটা কভার করে তারপরে হচ্ছে কলকাতায় ব্যাক করতে হবে। মুর্শিদাবাদ ট্যুর অ্যাকচুয়ালি দুদিনের, এবার যারা হচ্ছে একদিনে কভার করতে চান তাদেরকে খুব তাড়াতাড়ি মানে সকাল সকাল আসতে হবে। আর যারা রাত্রিবাস করতে চাইছেন তাদের হচ্ছে হাজারদুয়ারির সামনে আমি যেমন দেখালাম যে অনেক হোটেল রয়েছে, ওখানে কিন্তু রাত্রিবাস করতে পারেন। রাত্রিবাস করার জন্য কিন্তু হাজারদুয়ারির সামনে অনেক হোটেল আছে, ওখানেও থাকতে পারেন। এছাড়া কিন্তু মতিঝিলের ভেতরেও আর কিছু প্রাইভেট প্লেস আছে, ওখানে অনলাইনে বুক করতে হয়, তো অনলাইন বুক করে ওখানেও কিন্তু রাত্রিবাস করতে পারেন। হাজারদুয়ারিতেই আজকে আমাদের ভিডিওটা আমরা ক্লোজ করছি। কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই জানাবেন, ভালো জানাবেন আপনারা সবাই। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন, কারণ আমরা হচ্ছে 1000 সাবস্ক্রাইবের পথে আছি। তো ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।